বর্তমান দুনিয়ায় এনজিও সংস্থাগুলির অবদান অনস্বীকার্য। এই রকম নানা সংস্থা দুস্থ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু যদি এমন হয় এরকম সংস্থার আড়ালে গজিয়ে ওঠে হিউম্যান্স অর্গান পাচার চক্র। এমন একজন সোলজার যে কিনা এই হিউম্যান্স অর্গান পাচার চক্রেরই পান্ডা। তার ক্যাম্প থেকে 15 বছর আগে উদ্ধার হয় একটা বাচ্চা। বর্তমানে সে এখন গ্রেট স্নাইপার। জিনটাই কি পারবে তার হারিয়ে যাওয়া 15টি বছরের বদলা নিতে? আজ বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া চাইনিজ অ্যাকশন ক্রাইম মুভি দ্য স্নাইপার। গল্পটা শুরু হয় সাউথ ইস্ট এশিয়া থেকে, এক পর্বত ঘেরা ঘন জঙ্গল, যেখানে একটা সিক্রেট মিশনে এসেছে চাইনিজ আর্মির বেস্ট স্নাইপার জিংমিং এবং তার টিম, যেখানে ইললিগ্যাল কোম্পানির একটা সন্ধান পেয়েছে। সেলভাসান সোসাইটি নামে একটা সংস্থা অনাথ বাচ্চাদের পরিষেবা দিয়ে থাকে, কিন্তু এই কোম্পানি তার বদলে বাচ্চাদের দিয়ে নানা রকম ইললিগ্যাল কাজ করায়। মূলত হার্ট ট্রান্সপ্লান্ট এবং রক্ত বিদেশি বাজারে পাচার করে। আর এই কোম্পানির মেন কালপিট হলেন সাংপা, যাকে হত্যা করার জন্যই আজ এই মিশন। এই জঙ্গলে তারা একটা বিল্ডিংকে ট্র্যাক করে। সেখানে প্রচুর পরিমাণে অনাথ বাচ্চাদের রাখা হয়েছিল। তাদের দেখভালের জন্য কিছু রাইফেলধারী সেনারাও সেখানে উপস্থিত। সেখানের একটা বাচ্চা একটা গ্লাস বোতল নিয়ে পাহাড়ে দূরবীনের মতো দেখে আর জিংমিংকে দেখতে পায়। সে না হলেও প্রায় কয়েক মাইল দূরে একটা সেফ জোনে বসেছিল, তারপরেও তাকে দেখতে পেয়ে যায়। এখন জিংমিং ডিসাইড করে বাচ্চাটিকে উদ্ধার করবে। তখন তার টিমমেটরা জানায় তাদের কাজ সাংপাকে খতম করা আর এই মিশনটাকে সাকসেসফুল করা। তখন ওই বাচ্চাটাকে কয়েকজন ধরে নিয়ে যায়, তার উপর এখন একটা অপারেশন করবে। জিংমিং ঠিক করে সেই বাচ্চাগুলোকে সে উদ্ধার করবে। সেই সময় সে দেখতে পায় সাংপা তার ডেরায় চলে এসেছে। জিংমিংয়ের টিমমেটরা ভাবতে থাকে এই মিশনটা না ফেল হয়ে যায়। তার নিশানায় সাংপাও চলে এসেছে এখন, কিন্তু সে অপারেটর রুমের সেই ডক্টরের হাতে শ্যুট করে, যার জন্য চারিদিকে সাংপার লোকেরা ফায়ারিং করতে শুরু করে দেয়। সাংপাও গাড়ি থেকে বেরিয়ে আবার ঢুকে পড়ে। তখন তার কাঁধে একটা বুলেট লাগে। সাংপার লোকেরা এলোপাথারি ফায়ারিং করায় ওখানের অনেক বাচ্চাও মারা যায়। টিম জিংমিং তাদের প্রবল প্রতিরোধ গড়ে তোলে আর কিছু বাচ্চাকে ওখান থেকে উদ্ধার করে, কিন্তু তার টিমমেটরা তাকে ব্লেম করতে থাকে। ক্যাপ্টেন ওয়াং জানায় তার ভুল ডিসিশনের জন্যই সাংপা আবার তাদের হাত থেকে পালিয়েছে। হয়তো আরও কত বাচ্চার জীবন যাবে, কিন্তু জিংমিং সেই বাচ্চাগুলিকে উদ্ধার করেছিল আর এখন তার সঙ্গে করেই সে নিয়ে আসে। এখন 10 বছর অতিক্রান্ত একজন সোল্ডারকে দেখানো হয়, যার নাম জিনটাই। এই সোল্ডার আর কেউ নন, তিনি হলেন সেই বাচ্চা যাকে জিংমিং সেলভাসান সোসাইটি থেকে উদ্ধার করেছিল। তাকে সেনার ট্রেনিংয়ে জিংমিং নিজেই দিচ্ছেন। সে এখন একজন ফাইটার। তার ফাইটিং ডেমনস্ট্রেশন দিয়ে তার সিনিয়রদের সে মুগ্ধ করেছে, কিন্তু জিনটাই বারবার পিছিয়ে পড়ে জাওমের কাছে, কারণ জাওমেও তার থেকেও গ্রেট ফাইটার। জিংমিং জিনটাই আর জাওমেইকে সেলভাসান সোসাইটি থেকেই একসঙ্গে উদ্ধার করেছিল। এই দুজনকেই জিংমিং ছোট থেকেই নিজের কাছে মানুষ করছে। এবার দেখা যায় সাংপাকে মারার জন্য একটা মিশনের দায়িত্ব দেয়া হয়েছে জিনটাইকে। এটা দেখে জাওমেই শকড হয়ে যায়। তার থেকেও সে গ্রেট স্নাইপার। জিংমিংয়ের কাছে জানতে চায় এই মিশনটার দায়িত্ব তাকে কেন দেয়া হলো না। জিংমিং উত্তর দেয় না, আসলে তাকে ব্যাকআপ ফোর্সের জন্য রাখা হয়েছিল। শত্রুদের খতম করার জন্য জিনটাই মিশনে এসে একটা পজিশন সেট করে নিয়েছে। শত্রুদের পুরো টিমকে তার টার্গেটে নিয়ে এসেছে। এদিকে কন্ট্রোল রুমে তার অ্যাক্টিভিটি স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে। ক্যাপ্টেন ওয়াং জানায় তারা এর আগে 7 বার ফেল হয়েছে, যে কোনোভাবেই এটাকে সাকসেস করতে হবে আর সাংপাকে কিল করতে হবে। জিনটাই ভাবে তাদের টিমে এমন কেউ আছে যে সাংপার হয়ে কাজ করে। তখন জিনটাই আর তার টিমকে শত্রুরা দেখে ফেলে এবং তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। এসব কিছু কন্ট্রোল রুমের স্ক্রিনে দেখা যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, জিংমিং তাকে মিশন আনকমপ্লিট করে ফিরে আসতে বলে। এতক্ষণে সে বুঝতে পারে
ক্যাপ্টেন ওয়াং ঠিকই ভেবেছিল। তখন হঠাৎই কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম জ্যাম করে দেয় সাংপার মেম্বাররা। তারা জিনটাই আর অন্য টিম মেম্বারদের সঙ্গে কমিউনিকেট করতে পারে না। আর এই জ্যামারের মাধ্যমে সিস্টেমটাকে ক্র্যাশ করেছিল কন্ট্রোল রুমেরই এক সোল্ডার। কিছুটা কানেকশন আসার পর জিনটাই জানায় সাংপাকে এখানে শেষ না করে সে ফিরবে না। জিংমিন আর কোনো উপায় দেখতে না পেয়ে জাওমের লিডারশিপে অন্য একটা ফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্যাপ্টেন ওয়াং বাধা দেয়। শত্রুরা কন্ট্রোল রুমের সব আপডেট পাচ্ছে, তাই আগে ইনফরমারকে না ধরা পর্যন্ত কোনো ফোর্স পাঠানো যাবে না। যদি পাঠানো হয় তবে সব মিশন ফেল হবে। ক্যাপ্টেন ওয়াং আর জিংমিং এর মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয়। তখন কন্ট্রোল রুমের মনিটরিং সিস্টেম আবার চালু হয়ে যায়। জিনটাই জানায় সে এই জায়গা ক্লিয়ার করে দিয়েছে। তার ফাইটিং স্কিলের কাছে সকলেই ফিকে হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এখানেও সাংপা নেই। তখন ক্যাপ্টেন ওয়াং জানায় যে কোনোভাবেই ওখান থেকে কিছু এভিডেন্স কালেক্ট করো। চারিদিকে তল্লাশি করার পর জিনটাই একটা ল্যাপটপ পায়, যেটা অন করে দেখে তাতে কিছু ড্রাগ স্মাগলিং, ওয়াপেন্স, হিউম্যান অর্গানসের ইলিগাল বিজনেসের অল ডিটেলস ছিল। আরও ডেটা কালেক্ট করে দেখে যে জিংমিংয়ের একটা ফটো আর তার কিছু ইনফরমেশন। এখন কন্ট্রোল রুমে সকলেই সন্দেহ হয় এই জিংমিংই সেই ইনফরমার নয় তো। এই ব্যাপারে জিংমিং নিজেও শকড হয়ে যায়। কিছু সাফাই দেওয়ার আগেই ক্যাপ্টেন ওয়াং জাওমিংকে তার গান নিয়ে নিতে বলে। জিংমিং জানায় তার 30 বছরের সার্ভিস লাইফে তাকে কিনা সকলে সাসপেক্ট মনে করছে। জাওমেই আর তার গান কালেক্ট করে। তখনই কন্ট্রোল রুমের এক সোল্ডার জিংমিংয়ের উপর হামলা চালায়, যেটা কোনো রকমে জাওমেই প্রতিরোধ করে। এখন কন্ট্রোল রুম তোলপাড় হতে শুরু করে। প্রায় অনেকেই সাংপার ইনফরমার হয়ে এই আর্মি বেসে কাজ করছিল। সেখানে একটা ভয়ঙ্কর গান ফাইট শুরু হয়। এখন আওয়াজ শুনে জিনটাই তাদেরকে রেস্কিউ করতে আসে আর্মি বেসে। তখনও জিংমিং আর জাওমেই শত্রুদের সঙ্গে লড়াই করছে। জিনটাই এসে টিপ মেম্বারদের লাশ দেখে। ক্যাপ্টেন ওয়াং তখনও বেঁচে ছিল। তাকে জানান জিংমিং আর জাওমেই আসল ইনফরমার। তারা এতদিন সাংপার হয়ে কাজ করছিল। তারা সব সোল্ডারদের হত্যা করেছে। এটা শুনে জিনটাই শকড হয়ে যায়। জিনটাই কিছু করার আগেই জিংমিং তার মাথায় গান রাখে। কিন্তু জিনটাইয়ের আর বিশ্বাস হয় না। তাদের দুজনের মধ্যে প্রচণ্ড ফাইট হয়। এই ফাইটে কেউ কাউকে এক চুলো জায়গা ছাড়ে না। এই লড়াইয়ে সামিল হয়ে যায় জাওমেই। জিনটাই জাওমেইকে শ্যুট করে, কিন্তু মাঝখানে জিংমিং চলে আসে আর তার গুলি বুকে গিয়ে লাগে। সেই সময় সাংপা সেখানে এসে একটা ব্রিজ থেকে মিসাইল দিয়ে পুরো আর্মি বেস উড়িয়ে দেয়। এখন 8 বছর কেটে গিয়েছে। জিনটাই আগের থেকে সম্পূর্ণ আলাদা। সে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছে, সেই সঙ্গে মাদকাসক্ত। রাস্তায় যেখানে সেখানে সে ড্রিঙ্ক করে থাকে। একদিন রাতে একটা বাচ্চা তার কাছে দৌড়ে আসতে দেখে। তার নাম ছিল ফ্র্যাঙ্ক। সে কিছু টাকা চুরি করছিল। তার পিছনে কয়েকজন লোক তাকে ধরার জন্য আসছিল। তখন ফ্র্যাঙ্ক তাকে পাপা বলে চিৎকার করে ডাকে। সেই লোকগুলো জিনটাইকে খুব টর্চার করে আর তার থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। সে ফ্র্যাঙ্ককে নিয়ে তার মায়ের কাছে আসে। তার মায়ের নাম ছিল মিয়া। সে একটা এসকর্ট সার্ভিসে কাজ করে। তার কাছে এসে জিনটাই টাকা চায়। মিয়ার কাছে টাকা দেওয়ার মতো টাকা ছিল না, তাই ফ্র্যাঙ্ককে জিনটাই তার সঙ্গে নিয়ে আসে আর জানায় টাকা জোগাড় হলে যেন সে ফ্র্যাঙ্ককে তার কাছ থেকে নিয়ে আসে। সে ফ্র্যাঙ্ককে তার বাড়িতে নিয়ে আসে। জিনতাইয়ের বাড়ি কম, আস্তাকুড়ে বেশি লাগতো। সেই আস্তাকুড়েতেই জিনতাই আর ফ্র্যাঙ্ক থাকবে। পরের দিন তাকে ভাঙাচোরার কাজে নিয়ে যায়। তাকে নানা রকম সারাইয়ের কাজ শেখায়। এমনকি তাকে পড়াশোনা শেখানোর জন্য বইও কিনে দিয়েছে। এভাবে কিছুদিন যাওয়ার পর তার মা মিয়া সেখানে আসে। ফ্র্যাঙ্ককে পড়াশোনা করতে দেখে মিয়া খুব খুশি হয়। সে জিনতাইকে জানায় সে বাধ্য হয়েই এরকম কাজ করে। তার কাছে সংসার চালানোর মতো টাকাও নেই। মিয়ার মুখে কিছু একটা ইনফেকশন হয়েছিল, সেই জন্য সানগ্লাস দিয়ে ঢেকে রাখে। ফ্র্যাঙ্ক ভাবে তার মাকে কোনো কাস্টমার টর্চার করেছে, তাই জিনতাইয়ের থেকে কিছু টাকা নিয়ে আবার তার মাকে দিয়ে দেয় আর জানায় এইসব কাজ কদিনের জন্য বন্ধ রাখো, এখন রেস্ট নাও, সুস্থ হলে আবার জয়েন করবে। এখন রাতে মিয়া আর জিনতাই ডিনার করে। তখন ফ্র্যাঙ্ক জিনতাইয়ের রুমে একটা হিডেন বক্স খুঁজে পায়। সে দেখে ওই বক্সের মধ্যে
নানা রকম ওয়েপন্স আর একটা স্নাইপার আছে। ঠিক সময়ে জিনতাই চলে আসে আর বক্সটা বন্ধ করে দেয়। ফ্র্যাঙ্ক জিজ্ঞেস করে, তুমি আসলে পুলিশ না কিলার? জিনতাই কোনো উত্তর দেয় না, তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। এখন একটা ঝাঁ চকচকে বিল্ডিংকে দেখানো হয়, যেখানে একজন ওল্ড ম্যান বসে লাঞ্চ করছিলেন। আসলে ওই লোকটাই হলেন জিংমিন। তখন তার কাছে শাওমেই আসে এবং জানায় একটা বাচ্চা ছেলের খোঁজ পাওয়া গেছে, যা আপনার ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে। এরপরই সেই 8 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে জিনমিংকে গুলি লাগার পর জাওমেই তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন। সেবারের মতো ডক্টর তাকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তার যে কন্ডিশন খারাপ সেটাও জানিয়েছিলেন। তাকে বেঁচে থাকতে গেলে প্রায় 3-4 বছর ছাড়া হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এমনিতে তার রেয়ার ব্লাড গ্রুপ, বাঁচার চান্সও খুবই কম। সেই দিন ওখানে সাংপা আসে আর জানায় জিংমিং এতদিন তার পোষ্যদের মতো ছিল, তার ইশারাতেই কাজ করত। এই কথাটা শোনার পরই জাওমেই জিংমিংকে শ্যুট করতে যায়, কিন্তু থেমে যায়। তার মনে পড়ে যায় সেলভেশন সোসাইটি থেকে তাকে জিংমিনই উদ্ধার করেছিল। জিংমিং তাকে জানায়, তোমার কাছে 30 সেকেন্ড সময় আছে, তুমি তোমার নিজের ডিসিশন নাও। ডিসিশন নিয়েছে জাওমেই, আর সে সাংপাকে শ্যুট করতে যায়। ততক্ষণে সাংপার লোকজন তার পায়ে শ্যুট করে দিয়েছে, আর সেখানে এন্ট্রি হয় লং নামে এক যোদ্ধার। সেও একজন গ্রেট ফাইটার। যখন শাওমি নিজের বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, লং তাকে ওই জায়গা থেকে বাঁচায়। সাংপার প্রত্যেকটা মেম্বারকে তারা শেষ করে। আর এতদিনে জিংমিন সাংপার সব বিজনেস টেক ওভার করে নিয়েছে। সেই থেকেই জাওমেই আর লং জিংমিংয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছে। বর্তমানে ফ্যাংকে দেখায় সে জিনটাইয়ের জন্য খাবার, জল, টাকা নিয়ে এসেছে। জিনটাই ভাবে সে আবার চুরি করেছে, তাই তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন জিনটাই রিয়েলাইজ করে ফ্যাংকের হাতে ব্লাড লেগেছিল, অর্থাৎ ব্লাড ডোনেট করে সে এগুলো নিয়ে এসেছে। সে দৌড়ে বাইরে আসে তাকে নেয়ার জন্য, কিন্তু ততক্ষণে লংয়ের টিম তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। অনেক চেষ্টার পরও তাকে উদ্ধার করতে পারে না। এবার সে ব্লাড সেন্টারে আসে। জিনটাই ডক্টরের কাছে ব্লাড রিপোর্টের ডিটেলস চায়, ডক্টর দিতে চায় না। তাকে প্রচণ্ড মারধর করার পর ফ্যাংকের ফাইলটা হাতে পায়। তার ব্লাড ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনে পাঠানো হয়েছিল। পরের দিন জিনটাই ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনে তাদের স্টাফের ইউনিফর্ম পরে ভিতরে প্রবেশ করে। সে ভিতরে অনেক লাশ দেখতে পায়, কিন্তু তার মধ্যে ফ্যাং ছিল না। তার মধ্যে একটু আশা জেগে ওঠে, ফ্যাং এখনও বেঁচে আছে। ঠিক তখনই পিছন থেকে একজন ডক্টর তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে। জিনটাই তাকে দেখে বুঝতে পারে ইনি সেই ডক্টর। তাকে ছোটোবেলায় সেলভেশন সোসাইটিতে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে দেখেছিল। তাকে প্রচণ্ড মারধর করে, তার কাছ থেকে জানতে চায় ফ্যাংকে কোথায় রেখেছে। ডক্টর অ্যান্সার দেয় না। তখন জাওমেই তাকে স্নাইপার দিয়ে হত্যা করে, এমনকি জিনটাইয়ের উপরও হামলা চালায়। কিন্তু কোনো রকমে ওই রুম থেকে জিনটাই বেরিয়ে আসে। কিন্তু এখানে লং তার টিম মেম্বার নিয়ে অ্যাটাক করে, তাদের সকলকে মুহূর্তের মধ্যে শেষ করে দেয় জিনটাই। কিন্তু যত সময় যায় তার এনার্জি কমে আসতে থাকে। একটা সময়েই বিল্ডিংয়ের উপর থেকে সে নিচে পড়ে যায়। কোনো রকমে বাড়ি ফিরে আসে। মিয়া তার শরীরে ব্যান্ডেজ করে দেয়, ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে। জিনটাই প্রমিস করে ফ্যাংকে সে যে কোনোভাবেই রক্ষা করবে। এখন সে তার 8 বছর আগের শোল্ডার শ্যুটটা পরে আর ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনের বিল্ডিংটাকে টার্গেট করে। সঙ্গে একটা সেফ পজিশান নেয়। সে সেখানে লংকে দেখতে পায় আর তার হাতে শ্যুট করে। জিনটাই তাকে চেস করে এবং একটা জায়গায় লক করে রাখে। এখন সে যে কোনো প্রকারে তাকে নিয়ে বাচ্চাদের যেখানে রাখা হয়েছিল সেখানে আসে। সেই রুমের পুরো অপারেটিং কম্পিউটার সিস্টেম ধ্বংস করে দেয়। সে লংকে সেখানে শ্যুট করে এবং তার অ্যাসিস্ট্যান্টকে ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনের অ্যাকাউন্টটাকে হ্যাক করতে বলে। কিন্তু হ্যাক করার সঙ্গে সঙ্গেই জাওমেই বুঝে যায় তার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে চলেছে। তাই সে বাধ্য হয়ে জিনটাইকে কল করে আর টাকার প্রলোভন দেখায়। জিনটাই তখন তাকে একটা অফার দেয়,
যদি ফ্যাংকে তারা ফিরিয়ে দেয় তবে তাদের ইললিগাল বিজনেসের সব ডেটা সে ফিরিয়ে দেবে। জাওমেই এই ডিলে রাজি হয়, কারণ তার কাছে আর কোনো অপশান ছিল না। তখন সে জিনটাইকে ইস্ট সিটি বিল্ডিংয়ে মিট করার জন্য রাজি হয়। ফ্যাংকে নিয়ে জাওমেই আর তার টিম ইস্ট সিটি বিল্ডিংয়ে চলে এসেছে। তখন ফ্যাংকে তার মম মিয়া নিতে এসেছে। এটা দেখে জাওমেই প্রচণ্ড রেগে যায়। সে কিছু রাউন্ড ওয়ার্নিং ফায়ার করে। সে জিনটাইকে জানায় তার সামনে যেন সে চলে আসে, কিন্তু জিনটাই তার সামনে আসে না। জাওমেই বাধ্য হয়ে মিয়াকে কিল করার অর্ডার দেয়। সকলেই মিয়া আর ফ্যাংকে ঘিরে ফেলেছে। জিনটাই একটা হিডেন প্লেস থেকে তাদের প্রত্যেককে শ্যুট করে কিল করে। আর এখন জাওমেই এই ফাইটেও নেমে পড়েছে। সুযোগ বুঝে ফ্র্যাঙ্ক আর মিয়া পালাতে থাকে, কিন্তু জাওমেইয়ের হাতে সে ধরা পড়ে। এখন জাওমেই আর জিনটাই সামনাসামনি। সে মিয়াকে ঢাল বানিয়ে তার সামনে রাখে। অনেক স্কোপ খোঁজার পর জিনটাই শ্যুট করে মিয়ার চেয়ারের পায়াতে, কিন্তু তার আগেই জাওমেই একটা বুলেট শ্যুট করে জিনটাইয়ের দিকে। জাওমেই বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। বুলেট প্রুফ জ্যাকেট থাকার জন্য বুলেট জিনটাইয়ের শরীর ভেদ করতে পারে না। এতক্ষণে ওই জায়গা খালি করে দেয় জিনটাই। এবার ওই জায়গায় জিংমিংও